দার্জিলিং 1 মাস থাকার পর আমাদেরকে নেপালে নিয়ে যাওয়া হয়। আমি সহ মোট 18টা মেয়েকে নেপালে পাচার করা হয়। নেপালে আমাদেরকে একটা বাংলো বাড়ির মতো জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানকার কমলা লেবুগুলো এত মিষ্টি ছিল যা আমি জীবনেও ভুলবো না। নেপালে আমাদেরকে যে জায়গাটাতে রাখা হয় সেটা বিশাল বড় একটা জায়গা, হাঁটার অনেক জায়গা ছিল, কিন্তু ওখানে আমাদের ব্যবসা তেমন ভালো হয় না। নেপালি কিছু কাস্টমারদের মতে আমরা বাঙালিরা নাকি তেমন সুদর্শন আর আকর্ষণীয় না ও দেশের নারীদের মতো, এজন্য কাস্টমার একটু কম হতো। এমনও সময় যেত যে সপ্তাহে একটাও পড়তো না। আমরা তো বেজায় খুশি ছিলাম। আমার বাড়ির কথা ভীষণ মনে পড়তো। কত সুখের জীবন ছিল, অথচ আমি নিজে আমার জীবনটাকে নষ্ট করেছি। আমরা 4 বোন ছিলাম। বাবা চাকরি করত, মাসে 30,000 টাকা বেতন পেতেন। সে টাকা দিয়ে আমাদের খুব ভালোই দিন যেত। আমি সবার ছোট ছিলাম। আমার বড় বোনের তখনও বিয়ে হয়নি, আর আমি তো সবার ছোট, আমার হতে অনেক দেরি ছিল। আর এখন বিয়ের কথা বললে কখনো মানবে না, কারণ আমার বড় আরো 3টা বোন আছে। তাই রাজীবের সাথে পালিয়ে আসি, আর এটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়ায়। বাবা সব সময় চাইতেন আমরা সব বোনেরা যেন পড়ালেখা করে মানুষের মতো মানুষ হই, কিন্তু নিজের ভাগ্য নিজের হাতে শেষ করেছি, কাউকে দোষারোপ করার মতো নেই। নেপালে আসার পর এক ইন্ডিয়ান মেয়ের সাথে আমার বন্ধুত্ব গড়ে ওঠে, নাম হলো পূজা। ওর নসিবটাও খারাপ ছিল, ওর সৎ মা ওকে বেঁচে দেয়। ওর বাড়ি ফেরার মতো আর ইচ্ছেও নেই, এখান থেকে সে পালিয়ে যেতে চায়। আমাদের অনেক কথা হয়, আর ও আমার আপনজন হয়ে ওঠে, কারণ আমার এই মুহূর্তে আর কেউ নেই। আমরা ফাঁদ পাতি পালানোর, কিন্তু কোনো রকমের সুযোগ হয়ে ওঠে না। আমরা যেখানে থাকতাম সেখান থেকে বের হতে পারতাম না। অনেক চেষ্টা চালাই, কিন্তু কোনো রকমের সফল হতে পারি না পালানোর জন্য। নেপালে টানা 2 বছর থাকি। এ 2 বছর আমাদের তেমন কোনো কাজ করতে হয়নি, ধরতে গেলে আমাদের বসে বসে খাইয়েছে। এরপর দালালগুলো আমাদেরকে আবার বিক্রি করে দেয় আরেক দালালের হাতে, তারা আমাদের ভুটান নিয়ে যায়। এখন আপনারা হয়তো বলতে পারেন ভিসা পাসপোর্ট ছাড়া কিভাবে পসিবল? আসলে তাদের সাথে চুক্তি থাকে প্রশাসনের। এমনকি 2021 সালে এসেও কাউকে বাংলাদেশ থেকে বর্ডার নিয়ে কোথাও পাচার করতে গেলে কিছুই লাগে না, কারণ ঘাটে ঘাটে কিছু অসাধু দালাল থাকে এদের জন্য। ভুটান যাওয়ার পর আমাদের অবস্থা একদম খারাপ হয়ে যায়। এখানে আমাদের চাহিদা অনেক, আর কাস্টমারও আসে অনেক। যে দালালটা আমাদের কিনেছে সে 5 মাসের মধ্যে আমাদের দিয়ে ব্যবসা করিয়ে টাকা উঠিয়ে ফেলেছে। আমাদের কাছে বেশিরভাগই আসতো বিবাহিত পুরুষরা। আমি তাদের বলতাম ঘরে বউ রেখে কেন আমাদের কাছে আসো? তারা উত্তর দিত তাদের নাকি এক জিনিস বারবার ভালো লাগে না। আমি তাদের ভয়ঙ্কর রকমের গালি দিতাম, আর তারা আবারও আসতো। এত বছর ধরে এ পেশাতে থাকতে থাকতে আমি এ পেশাটাকে মেনে নিয়েছি, কারণ কিছু করার নেই। কিছু টাকা জমাতে লাগলাম। কিছু পুরুষ আছে কাজ শেষ হলে কিছু টিপস দিত, 20 টাকা 50 টাকা এভাবে করে জমাতে লাগলাম, কারণ আমার ইচ্ছে ছিল এখান থেকে পালিয়ে যাওয়ার। ভুটানে দীর্ঘ 2 বছর কাটানোর পর একদিন পুলিশের রেড পড়ে। সেই দালালের বউর সাথে তাদের কিছু ঝামেলার কারণে সেখানে পুলিশ নিয়ে আসে। দালালটা পুলিশদের টাকা পয়সা দিয়ে কোনোভাবেই ম্যানেজ করতে পারে না, কারণ সেখানে সাংবাদিকরা চলে আসে। আমরা মোট 56 জন মেয়ে ছিলাম, সবাইকে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে 3 রাত রাখা হয় আমাদের। এই 3টা রাতেও আমাদের কাছে বিভিন্ন পুলিশরা আসতো, এমনকি আমাদের সাথে শারীরিক সম্পর্ক করতো। শালার পুলিশরাও মানুষ না। 3 দিন থাকার পর এক বৌদ্ধ ধর্মীয় পুলিশের নাকি আমাকে খুব পছন্দ হয়, তাই সে আমাকে তার বাসায় নিয়ে যায়। পুলিশ ছিল এবং কি ব্যাচেলারও ছিল। আমাদের মধ্যে প্রায় 21 জন মেয়েকে বিভিন্ন পুলিশ কর্মকর্তারা তাদের সাথে নিয়ে যায়। আমাকে নিয়ে আসার পর পূজার খবর তো আমি আর জানি না। সে খুব ভালো বন্ধু ছিল, কিন্তু কোনো ফোন বা যোগাযোগের মাধ্যম না থাকায় আমাদের বন্ধুত্ব সেখানেই হারিয়ে যায়। আমিও খুব মিস করি পূজাকে, জানি না সে কেমন আছে। আমাকে তার বাসায় আনার পর আমাকে তার ঘরের সব কাজকর্ম করতে বলতো, এবং সে বাহিরে যাওয়ার সময় আমাকে বাহির থেকে তালা দিয়ে যেত। ভুটানে যাওয়ার পর আমি ভুটানের ভাষাটা শিখে যাই, এমনকি আমি নেপালীয় ভাষাটাও পারতাম, তাই কথা বলতে কোনো অসুবিধা হতো না। ইনল খুব রাগী আর বদমেজাজি লোক ছিল। সে আমাকে সব সময় বলতো আমি যেন বউর মতো আচরণ করি তার সাথে। আমি চুপচাপ থাকতাম, তার সাথে খুব বেশি কথা বলতাম না। ঘরের সব কাজ কাম করতাম, আর রাত হলে নিজেকে ভোগের সামগ্রী বানাতাম। এভাবেই চলছিল জীবন। 6টা মাস কাটার পর আমি ইনলকে বললাম আমাকে বন্দি করে রাখবে, আমি বের হতে চাই। ইনলের আমার কথায় মন গলেছে। সেদিন সে আমাকে নিয়ে বের হয়। আমি প্রথম ভুটান শহরটা দেখি, অথচ ভুটানে আমি আজ 2.5 বছর ধরে থাকি। ইনল এরপর থেকে আমাকে আর তালা দিয়ে যেত না। আমি নিজেই বাজার করতাম এবং সেখানে যা লাগতো তা দোকান থেকে নিয়ে আসতাম। ইনল আমাকে টাকা দিত, কিন্তু ইনলের উপরে আমার কখনো ভালোবাসার জন্মেনি। আমি পালাতে চাইতাম না, কারণ হচ্ছে আমি একা কখনো বর্ডার পার হতে পারবো না, আর আমাকে এখানে একাই যুদ্ধ করতে হবে। তার জন্য আমার মাথার উপর একটা ছাদ দরকার, একজন সাহায্যকারী দরকার। আমি
মনে করতাম হাজার পুরুষের শয্যা সঙ্গী হওয়ার চেয়ে একজনের অধীনে থাকা অনেক ভালো। এর মধ্যে ইনলের বদলি হয় আর সে আমাকে নিয়ে ভুটানের অন্য শহরে চলে যায়। একটি বাসা ভাড়া নেয়, আমাকে স্ত্রীর পরিচয় দেয় বাড়িওয়ালার কাছে। সে ছোটবেলায় তার বাবার বন্ধুর কাছে মানুষ হয়। তার বন্ধুর বাবা তাকে লেখাপড়া শিখায় আর তার বিনিময়ে ইনলের বাবার দেওয়া কিছু সম্পদ তিনি রেখে দেন। ইনলও আর এগুলো নিয়ে মাথা ঘামায় না, কারণ সে সরকারি চাকরি করছে, তাতেই তার বেশ চলে যাচ্ছে। আমি ইনলকে প্রায় সময় বলতাম আমি বাংলাদেশে যেতে চাই, মৃত্যুর আগে হলেও আমি একবার আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। ইনল কোনো উত্তর দিত না, বলতো নসিবে থাকলে যাবে। ইনল মাঝে মাঝে তার মেয়ে কিছু বন্ধু নিয়ে বাসায় আসতো আর তাদের সামনে আমাকে তার ঘরের কাজের লোক হিসেবে পরিচয় দিত। আমি কিছু বলতাম না, চুপচাপ থাকতাম। মাঝে মাঝে তার মেয়ে বন্ধুরা 1 রাত কিংবা 2 রাত বাসায় থাকতো। আমি তাদের খাবার দাবার সহ সব যত্ন আমিই করতাম। ইনল আমাকে যে বাজারের টাকা দিত আমি সেখান থেকে প্রচুর টাকা মারতাম। ইনল ছিল একজন ঘুষখোর পুলিশ, তাই তার কোনো অভাব ছিল না। হঠাৎ করে ইনল বেশ অসুস্থ হতে শুরু করে, জ্বর ঠান্ডা। তাই আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। তখন ডাক্তার আমাকে বলে HIV হয়েছে। এটা কি আসলে এটা সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে বলে, কারণ HIV সম্পর্কে আমার তেমন কোনো ধারণা ছিল না। ডাক্তার আমাকে সবকিছু বুঝিয়ে বলার পর সবটা আমি বুঝতে পারলাম। তারপর আমারও সবকিছু টেস্ট করার পর আমারও HIV পজিটিভ আসে। তখন আমি অনেক ভেঙে পড়ি।